চলুন আজকে একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সামনে আলোচনা করি। ইরান এই মুহূর্তে যুদ্ধ বিজয়ের পথে। আমেরিকা যুক্তরাষ্ট্র গতকাল ডোনাল্ড ট্রাম্প প্রায় সরকারিভাবে অফিসিয়ালি স্বীকার করেছে যে তারা পরাস্ত হয়েছে, কারণ ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন হরমুজ প্রণালী না খুলেও তিনি যুদ্ধ বন্ধ করবেন। তিনি এও জানিয়েছেন ইরানের সঙ্গে কোনো চুক্তি না করেই তিনি যুদ্ধ সমাপ্ত করবেন। অপরদিকে যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন চাপে তিনিও ছেড়ে দে বা কেঁদে বাঁচে অবস্থা। ইরানের সঙ্গে চুক্তি হোক বা না হোক 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই যুদ্ধ আমি শেষ করব, ডোনাল্ড ট্রাম্প বলেছেন। কারণ ইতিমধ্যেই আমেরিকার যে বিপুল পরিমাণের অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং যে পরিমাণ সেনাবাহিনীর মৃত্যু হয়েছে তাতে আমেরিকার অভ্যন্তরে এখন অগ্নিগর্ভ অবস্থা, নো কিংস মুভমেন্ট হয়েছে। যদি এই যুদ্ধ আরো দীর্ঘায়িত হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে চেয়ারে বসে থাকা অসম্ভব। খুব স্পষ্টভাবেই বলা যায় এই যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে। এখন চলুন আমরা দেখে নিই ইরান বিজয় হবার পর ইরান সহ গোটা পৃথিবীতে একটি নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু না হলেও ইরান যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে গুরুত্বের নিরিখে কোনো অংশে কম নয়। এই ইরান জয়ের পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক সাম্রাজ্যের পতন হলো, অন্যদিকে চীন এবং রাশিয়ার মহা উত্থান হলো। চীন, রাশিয়া, ইরান মিলে পৃথিবীতে একটি নতুন সুপার পাওয়ার ব্লক তৈরি হলো, যে পাওয়ার ব্লক আগামী দিনে পৃথিবীকে নির্দেশনা দেবে। চলুন আমরা দেখে নিই এই যুদ্ধে ইরানের বিজয়ের পর ইরানের ঠিক কি কি লাভ হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসরায়েলের ভবিষ্যৎ কি। আলোচনার শুরুতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। 1 নম্বর এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিজয় ইরানের জন্য এই মুহূর্তে হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ। আনুষ্ঠানিকভাবে বিশ্বকে জানিয়ে আজ থেকে ইরান শুরু করেছে টোল প্লাজা হরমুজ প্রণালীতে। প্রতি জাহাজকে 2 মিলিয়ন ইউএসডি পরিমাণ টাকা জমা দিতে হবে ইরানকে জাহাজ পারাপারের জন্য। অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ এই মুহূর্তে বিশ্বের কাছে আনুষ্ঠানিকভাবে ইরানের জলসীমা, ইরানের রাষ্ট্রীয় ভূখণ্ড হিসেবে সার্বজনীন স্বীকৃতি পেয়ে গেল। আর এর ফলে ইরান বিপুল পরিমাণের অর্থ রোজগার করতে চলেছে শুধুমাত্র এই হরমুজ প্রণালী থেকেই। চলুন দেখে নিই ইরান কত পরিমাণ টাকা রোজগার করতে চলেছে শুধু এই হরমুজ প্রণালী থেকেই। প্রতিদিনে গড়পড়তা 150 জাহাজ এই হরমুজ প্রণালী অতিক্রম করে। এই মুহূর্তে 2000 জাহাজ আটকা পড়ে রয়েছে এই 32 দিনের যুদ্ধের ফলে। তো এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন যেখানে 150টি করে জাহাজ পারাপার করে, তাহলে প্রতিদিনেই 300 মিলিয়ন ইউএসডি পরিমাণ টাকা রোজগার করবে ইরান শুধু হরমুজ প্রণালী থেকে। তাহলে প্রতি মাসে এই হরমুজ প্রণালী থেকে ইরানের রোজগার হবে 9 বিলিয়ন ইউএসডি। আর বাৎসরিক হিসাবে যদি যাই সেটা গিয়ে দাঁড়াবে 108 বিলিয়ন প্রতি বছরে। 108 বিলিয়ন টাকার পরিমাণ এত ব্যাপক, আমরা খুব সহজেই বুঝতে পারবো যদি একটা তুলনা করি। এই মুহূর্তে সৌদি আরবে প্রতি বছর যে বিপুল পরিমাণ হজ যাত্রী মক্কা মদিনায় হজের উদ্দেশ্যে যায়, সেই হজ থেকে সৌদি আরব প্রতি বছরে রোজগার করে $15 বিলিয়ন। হজ এবং উমরা ধরে সারা বছর ধরে যে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবে যায়, তাদের থাকা, খাওয়া, ভ্রমণ এবং কেনাকাটা থেকে সৌদি আরব মোটামুটি $15 বিলিয়ন বাৎসরিক রোজগার করে। সেখানে ইরান হরমুজ প্রণালী থেকেই তার 7 গুণ অতিরিক্ত রোজগার করতে চলেছে এই হরমুজ প্রণালী থেকেই। সুতরাং ইরানের এই যুদ্ধের বিজয় ইরানের আগামী দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সৌদি আরব এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের মধ্যে সবচাইতে অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্রের তকমা পেয়েছে। ইরান সৌদি আরবকে অতিক্রম করতে খুব বেশি সময় লাগবে না। আগামীতে 7 থেকে 8 বছরের মধ্যেই সৌদি আরবের যে অর্থনৈতিক শক্তি, সেই শক্তিকে ছাপিয়ে যাবে কিংবা ছুঁয়ে ফেলবে খুব অল্প সময়ের মধ্যেই। একথা খুব জোর দিয়ে হলফ করে বলা যায়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিজয় ইরানের জন্য তথা পৃথিবীর জন্য হবে আমেরিকার পেট্রো ডলারের পতন। যে পেট্রো ডলার কাজে লাগিয়ে গোটা পৃথিবীতে স্যাংশন খেলা করছে আমেরিকা, রাশিয়া বা চীন কিংবা ইরান, পৃথিবীর যে রাষ্ট্র আমেরিকার এই আধিপত্য মানতে চায়নি, সে সাদ্দাম হোসেন কিংবা মুয়াম্মার গদ্দাফি, তাদের প্রত্যেকে ফাঁসি কাঠে ঝুলিয়েছে, তাদেরকে খুন করেছে আমেরিকা। সেই সাধের পেট্রো ডলারের পতন অনিবার্য হবে ইরান বিজয়ের পর। কারণ ইরান বিজয় হবার পর মধ্যপ্রাচ্যের তেল আর একমাত্র পেট্রো ডলার বিক্রি হবে না, একথা দিনের মতো সত্য। পেট্রো ইউয়ান, পেট্রো রিয়াল, পেট্রো রুবল মাল্টি কারেন্সিতে বিক্রি হবে এই খনিজ তেল। ইরান বিজয়ী হবার পর তেল বিক্রি হবে ইরানি রিয়ালে, সৌদি রিয়াল, রাশিয়ান রুবল কিংবা চাইনিজ ইউয়ান।
তাই পেট্রোডলারের একাধিপত্য আর থাকবে না। আর যখনই পেট্রোডলার তার শক্তি হারাবে, আমেরিকার রিজার্ভ কারেন্সি হিসেবে যে স্ট্যাটাস ছিল, বিশ্বজুড়ে প্রতিটি ব্যাংকে যে বিপুল পরিমাণে রিজার্ভ কারেন্সি থাকতো, আমেরিকা যে বিপুল পরিমাণে ঋণ পেত সহজ শর্তে বা বিনা শর্তে, সেই সমস্ত দিন শেষ হবে। তাই আগামী দিনে পেট্রোডলারের পতনের সঙ্গে সঙ্গে মার্কিন সাম্রাজ্যের পতন হবে, ইরানে নতুন সূর্য উদয় হবে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ধ্যা নেমে আসবে, সূর্য অস্ত যাবে। মার্কিন সাম্রাজ্যের ধ্বংসের এই গুরুত্বপূর্ণ ঘটনা ইরান বিজয়ের পর সম্পন্ন হবে, আর তাতে চীন এবং রাশিয়া মিলে পৃথিবীতে একটা তৃতীয় পাওয়ার ব্লক তৈরি হবে, যে পাওয়ার ব্লকের কাছে ইউরোপ এবং আমেরিকা মিলিতভাবে চূড়ান্ত পরাস্ত হবে। আর পৃথিবীতে অর্থই যখন অনর্থের মূল, ইসরায়েলি এই দানব, মানবতার শত্রু এই বেঞ্জামিন নেতানিয়াহু গোটা মধ্যপ্রাচ্য সহ গোটা পৃথিবীতে যে রক্তের খেলা করছে, যেভাবে নিরীহ মানুষকে গণহত্যা চালানো, যে বর্বরতা চালিয়ে আসছে, সেই বর্বরতার একমাত্র উৎস মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ সাহায্য, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক শক্তি বিশ্বব্যাপী, সেই শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তি এবং অস্ত্র শক্তিকে কাজে লাগিয়েই বেঞ্জামিন নেতানিয়াহু সমগ্র মধ্যপ্রাচ্যে যে ত্রাস চালাচ্ছিল, সেই ত্রাস ধ্বংস হবে। কারণ ইসরায়েল রাষ্ট্রই তাসের ঘরের মতো ভেঙে পড়বে ইরান বিজয়ী হবার পর। তার গুরুত্বপূর্ণ কারণ এই মুহূর্তে ইসরায়েলে লক্ষ লক্ষ মানুষ ট্রমাতে আক্রান্ত, রাতের পর রাত তাদের ঘুম নেই, পশুর মতো ছুটে গিয়ে বাংকারে রাত কাটাচ্ছে। যখনই যুদ্ধ বন্ধ হবে, স্বাভাবিক ফ্লাইট চলাচল শুরু হবে, লক্ষ লক্ষ ইসরায়েলি ইঁদুরের মতো দৌড়ে ইসরায়েল থেকে পালিয়ে আমেরিকা কিংবা ইউরোপে স্থায়ীভাবে বসবাস শুরু করবে। ইতিমধ্যেই সেই এক্সোডাস শুরু হয়ে গিয়েছে যুদ্ধের আগে থেকেই, কারণ ইসরায়েলের বেশ কিছু মানুষ আন্দাজ করতে পেরেছিল ইসরায়েল রাষ্ট্র আর নিরাপদ কোনো দেশ নয়। আর এই যুদ্ধের পর ইরান প্রমাণ করে দেখিয়েছে যে ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারো 3 ডেভিড স্লিং বা আমেরিকার প্যাট্রিয়ট বা থার্ড সিস্টেম ইসরায়েলকে বাঁচাতে পারবে না। ইরানের মিসাইলের হাত থেকে এই ইসরায়েল রাষ্ট্রকে বাঁচানো সম্ভব না। অন্যদিকে সারা পৃথিবী থেকে যে বিপুল পরিমাণের বিনিয়োগ আসতো ইসরায়েলের মাটিতে, সেই বিনিয়োগ সম্পূর্ণরূপে বন্ধ। চীন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলে বাণিজ্য করা বন্ধ করেছে। ঠিক একই পথ গ্রহণ করবে পৃথিবীর অন্য দেশ, ইউরোপ হোক কিংবা আমেরিকা। ব্যবসায়ীদের কোনো দেশ হয় না, ইসরায়েলে টাকা লাগালে সেই টাকা যে বাঁচবে না সে কথা এখন স্পষ্ট হয়ে গেছে পৃথিবীর ধনকুবেরদের কাছে। তাই ইসরায়েলে ইসরায়েলার দেশ থেকে গমন করবে, অন্যদিকে বিদেশ থেকে টাকা আসা যাওয়া বন্ধ হবে। আবার আমেরিকার মধ্যে ইতিমধ্যেই অ্যান্টি ইসরায়েল লবি এতটাই শক্তিশালী হয়ে উঠছে, আগামী দিনে যিনি রাষ্ট্রপতি হবেন তিনি খোদ ইসরায়েল বিরোধী রাষ্ট্রপতি হবেন আমেরিকায়। ডোনাল্ড ট্রাম্প হলেন শেষ জায়নবাদী মার্কিন রাষ্ট্রপতি। তারপরে আমেরিকায় এই মুহূর্তে যে অর্থনৈতিক দুরবস্থা শুরু হয়েছে, মার্কিন নাগরিকরা যখন দৈনন্দিন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদের খাবার ঔষধ থেকে বঞ্চিত হচ্ছে, সেই অবস্থায় ইসরায়েলকে বাঁচাতে গিয়ে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা খরচ করা আমেরিকার জন্য বিলাসিতা। তাই এখন আমেরিকার সেনেটর এবং কংগ্রেসম্যানদের এক নম্বর দাবি আমেরিকা ফার্স্ট, ইসরায়েল ফার্স্ট পলিসি আমেরিকাতে আর থাকতে পারে না। এই যুদ্ধের পর ইসরায়েল রাষ্ট্র কর্পূর মতো উবে যাবে, সময় লাগতে পারে সেটা 5 বছর বা 10 বছর, কিন্তু ইসরায়েলের পতন অনিবার্য। চলুন আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের উত্তর দেওয়া বাকি ছিল। তার 1 নম্বর, ইরানে পরমাণু অস্ত্র কবে তৈরি হবে? এই জিজ্ঞাসা গোটা পৃথিবীর, আপনার আমার প্রত্যেকের প্রশ্ন। ইরান কেন আজ পর্যন্ত পরমাণু অস্ত্র তৈরি করতে পারছে না, নাকি তৈরি করছে না? তবে এই ক্ষেত্রে আমরা বলবো ইরান আজ কিংবা কাল যুদ্ধে বিজয় হবার পর প্রথম কাজে হবে পরমাণু অস্ত্র তৈরির ঘোষণা। ইতিমধ্যেই ইরানের পার্লামেন্টে যে বিল পাশ হতে চলেছে, এনপিটি অর্থাৎ নন প্রলিফারেশন ট্রিটি, পরমাণু অস্ত্র সম্প্রসারণ রোধক যে আইন, ইতিমধ্যেই সই করেছিল ইরান 1968 সালে, যখন ইরানে রাজতন্ত্র ছিল, রেজা পেহলভির মতো শাসক যখন ছিল, তারা সই করেছিল। আয়াতুল্লাহ মুস্তফা খামেনেই সিদ্ধান্ত নিয়েছেন ইরান আর নতুন করে ওই এনপিটির সদস্য থাকবে না। তাই এখান থেকে আন্দাজ করা যায় ইরান বিজয়ী হবার পর প্রথম বিশ্বকে ঝটকা দেবে পরমাণু অস্ত্র তৈরির মধ্য দিয়ে। কারণ ইরানের কাছে এনরিস্ট 400 কেজি ইউরেনিয়াম মজুত রয়েছে, যে ইউরেনিয়াম থেকে অস্ত্র তৈরি করা মাত্র 24 ঘন্টার বিষয়। তাই ইরান আইন পাশ করে যে কোনো সময় পরমাণু অস্ত্র তৈরি করার পথে এগোতে যাচ্ছে, এটাই অনুমান। পরের গুরুত্বপূর্ণ বিষয়, ইউএস উইপেন বিজনেস ডিক্লাইন। আমেরিকা গোটা পৃথিবীতে যে তার অস্ত্র ব্যবসার রমরমা ছিল, কারণ পৃথিবীর মানুষ এতদিন মনে করতেন আমেরিকার তৈরি অস্ত্র মানে অব্যর্থ, আমেরিকার তৈরি যুদ্ধ জাহাজকে পৃথিবীর কোনো দেশ ধ্বংস করতে পারে না, আমেরিকার তৈরি আকাশ ব্যবস্থা ভেদ করে কোনো মিসাইল সেই দেশে আঘাত করতে পারে না, এসব গল্প করে ভেঙে চুরমার। ইরান দেখিয়ে দিয়েছে তার মিসাইল কত শক্তিশালী, তার দেশের তৈরি শাহিদ ড্রোন কি ভয়ঙ্কর শক্তিশালী। আমেরিকার এমন একটি ব্যবস্থাও এই মুহূর্তে নেই যেটাকে ইরান ধ্বংস করতে সক্ষম হয়নি। এই মুহূর্তে তার থার্ড পেট্রিয়ট, F-35 জেট প্লেন
এবং ইনস্ট্যান্ট র্যাডার সিস্টেম সমস্তকে ভেঙে দুমড়ে মুচড়ে দিয়েছে ইরান। ইরানের মিসাইলের সামনে আমেরিকার সুপার টেকনোলজি গুঁড়ো হয়ে গেছে। তাই নতুন করে পৃথিবী আর আমেরিকার তৈরি এই অস্ত্র কিনতে প্রস্তুত থাকবে না, বরং এই স্রোত ইরানের পথে যেতে বাধ্য। ইরানের পথে আগামী দিনে পৃথিবীর লাইন দেবে এই প্রযুক্তি কিনবার জন্য। তাই আমেরিকার আগামী দিনে অস্ত্র ব্যবসায়ী চূড়ান্ত ভাটা পড়বে নিঃসন্দেহে। তৃতীয়, অ্যাপ্রুভাল অফ প্রবলেম ফর ইউএস বেসেস। পৃথিবীর 80টা দেশে আমেরিকার সেনা ছাউনি রয়েছে, আর মধ্যপ্রাচ্যে তো বলার অপেক্ষায় রাখে না। 17টি সামরিক বেস ছিল বলছি এই কারণেই, এই বেসগুলো এখন আর অস্তিত্ব নেই। ইরানি মিসাইলের আঘাতে ধ্বংস হওয়ার মুখে এই মার্কিন বেসগুলো, সেখানে একটিও মার্কিন সেনা নেই। প্রাণের ভয়ে তারা পালিয়েছে, তারা আত্মগোপন করে লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায়। নতুন করে আরব দেশগুলির অনুমতি না নিয়ে আমেরিকা এগুলোকে মেরামত করতে পারবে না। আরব আমিরাত অনুমতি দেবে কিনা সেটা অন্য কথা, কিন্তু সৌদি আরবের মতো দেশ, তাদের জন্য 7 বার ভাবতে হবে তারা নতুন করে আমেরিকা যুক্তরাষ্ট্রকে আর সামরিক সেনা ছাউনি তৈরি করার অনুমতি দেবে কিনা। এই মুহূর্তে চীন একটা বড় ফ্যাক্টর তৈরি হবে, কারণ আমেরিকা যেখানে লুজার, পরাস্ত হয়েছে, ইরানের মিসাইল থেকে তারা নিজেদেরকেই বাঁচাতে পারেনি, আরবকে আর কি বাঁচাবে? খুব পরিষ্কার সমীকরণ, আমেরিকা মধ্যপ্রাচ্যকে নিরাপত্তা দিতে ব্যর্থ। তাই আমেরিকার কাছ থেকে আর নতুন করে প্রোটেকশন মানি দিয়ে প্রোটেকশন কিনবে কিনা আরবের রাষ্ট্র, তা নিয়ে রীতিমতো সন্দেহ তৈরি হয়েছে। হতেই পারে বেটার অপশন পেলে সৌদি আরব আমেরিকাকে ত্যাগ করে নতুন চুক্তি সম্পন্ন করবে। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়, ইরান উইল বি আ রিজিওনাল সুপার পাওয়ার। ইরান যদিও চীন বা রাশিয়ার সমকক্ষ নয়, কিন্তু মধ্যপ্রাচ্যে এই আরব বলয়ের ক্ষেত্রে ইরান সবচাইতে শক্তিশালী রাষ্ট্র, তা প্রমাণ হবে। এতদিন ইসরায়েল ছিল মধ্যপ্রাচ্যের সবচাইতে শক্তিশালী রাষ্ট্র আমেরিকার দৌলতে, কিন্তু এই মুহূর্তে ইসরায়েলকে যেভাবে পেটাচ্ছে ইরান, তাতে এখন অনায়াসেই ইরান মধ্যপ্রাচ্যের সবচাইতে শক্তিশালী রাষ্ট্র, তা প্রমাণ হয়ে গেল ইরানের বিজয়ের ফলে। অপর গুরুত্বপূর্ণ বিষয়, এই মুহূর্তে আমেরিকা এবং ইউরোপ সারা পৃথিবীতে দুটি ক্ষেত্রে এগিয়ে আছে, বাণিজ্য এবং শিক্ষা। শিক্ষা তাদের কাছে পণ্য। সারা পৃথিবীতে মার্কিন এবং এই ইংলিশ বিশ্ববিদ্যালয় তৈরি করে তারা বিপুল পরিমাণে টাকা লুট করে, অত্যন্ত সাধারণ মানের শিক্ষা প্রদান করে। ইরান দেখিয়ে দিয়েছে তাদের দেশে একটা বিচ্ছিন্ন দেশ, যে দেশের নিজস্ব প্রযুক্তি এবং শিক্ষা ব্যবস্থা দিয়ে আমেরিকার মতো সুপার পাওয়ারকে কিভাবে ঘোল খাওয়াচ্ছে, কিভাবে তাকে পর্যুদস্ত করলো। তাই আগামী দিনে পৃথিবী ইরানের কাছে শিক্ষা নিতেই উৎসাহী হবে। সস্তায় পৃথিবীর সেরা শিক্ষা নেওয়ার জন্য মানুষ ইরানি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে। তাই সারা পৃথিবী থেকে বাছাই করা মেধাবী ছাত্ররা গন্তব্য আমেরিকা নয়, আগামী দিনে ইরান হতে চলেছে, তার জোরদার সম্ভাবনা তৈরি হলো। আর যখন আমেরিকার স্যাংশন ভোতা হয়ে যাবে, ইরান ইতিমধ্যেই তাদের দেশে বিপুল ইন্ডাস্ট্রিয়াল একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে। সেই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বিশ্বের মার্কেটে ছড়িয়ে পড়বে। আমরা আগামী দিনে আপনাদের কাছে ইরানের যে ইউনিভার্সিটি, তাদের যে ইন্ডাস্ট্রিয়াল যে ক্যাপাসিটি, তাদের ইকোনমিক যে বুমিং এর যে সম্ভাবনা রয়েছে, তা নিয়ে বিস্তারিত ভিডিও করব, দেখার অগ্রিম আমন্ত্রণ রইল। ভাই, আপনাদের জন্য একটা টাটকা নিউজ আছে, বুঝছেন? আপনাদের জন্য একটা টাটকা নিউজ আছে। এই কয়েকদিন আগে একটা ভিডিও করে বলেছিলাম না যে ইরানের বিরুদ্ধে এন্ট্রি, উগান্ডার এন্ট্রি, ইরানের বিরুদ্ধে উগান্ডার এন্ট্রি। তো সেই ভিডিও করতে দেরি আছে। আপনারা তো ভাই একেবারে লুঙ্গি উঠে ঝাঁপায় পড়ছেন। হ্যাঁ, এর আগের ভিডিওগুলোতে শুধুমাত্র আমি একাই গালি খেয়েছি, বুঝছেন? শুধুমাত্র একাই আমার মায়ের বাপেরে তুইলা, এমন কোনো বকা নাই। এবং বকাগুলো সেই লেভেলের, মারাত্মক লেভেলের, এমন কোনো বকা নেই আপনারা দিচ্ছেন আমারে। তো দেন, ভালো কথা, কিন্তু তারপরে আমি সত্যকে সত্য বলে যাব, মিথ্যাকে মিথ্যা বলে যাব, সত্য নিউজটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, বুঝেছেন? তো এখন কি হয়েছে, ওই ভিডিও করার পর যখন আমি লিখলাম ইরানের বিরুদ্ধে ইরানের বিরুদ্ধে উগান্ডার এন্ট্রি, তো তখন শুধু আমারই গেলেছেন পাশে উগান্ডারেও। এখন উগান্ডাতে আপনারা জানো না, উগান্ডার মানুষদেরকে চিনো না। ও উগান্ডা বিশ্বের মানচিত্রে কোথায় আছে আপনাদের মধ্যে অনেকেই বলতে পারবে না, কিন্তু উগান্ডা 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন আপনারা। তো দেন, ভালো কথা, একটা দিন ভালো কাজ করছে। আমি আগে তো আমি একই গালি খেতাম, এখন উগান্ডারও গালি খাওয়াইছে। তো আজকে সকালে ওইটা যে কাহিনী দেখলাম, সেটা হলো এখন আর্জেন্টিনা। এখন তো ভাই আর্জেন্টিনা এন্ট্রি মারছে, যখন এই মুহূর্তে আমি ভিডিওটা করছি। গতকালের সংবাদ, সারা দুনিয়া যত ওয়ার্ল্ড মিডিয়া আছে সব জায়গায় এটার প্রধান শিরোনাম করা হয়েছে। সেটা হলো আর্জেন্টিনা কি করছে, ইরানের যে IRGC আছে, বিপ্লবী গার্ড নামে আপনারা চেনেন, তার মানে খামেনি সাহেবের ডান হাত বাম হাত, দুই ঠ্যাং সবই আমার মনে হয়, ঠিক আছে, এই IRGC। তো সেই কি করছে, এই IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে, টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করছে কি আর্জেন্টিনা। এটা কোনো দুনফুন নিউজ না। কোনো দেশ যদি আরেকটা দেশের সশস্ত্র বাহিনীকে বা সেনাবাহিনীকে এইভাবে সন্ত্রাসী টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার করে, এর অর্থ দ্বারা ওই দেশের সাথে যে দেশ ঘোষণা করছে তার মোটামুটি ডিপ্লোম্যাটিক যে রিলেশন আসে তার থাকে না। তো এবং এইটার যে প্রভাব পড়বে এক দেশের সাথে আরেক দেশে, সেটা ভাই খুবই সাংঘাতিক। ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে শুরু করে, অর্থনৈতিক অবরোধ থেকে নিয়ে শুরু করে সব কিছুতে গিয়ে পড়বে। তো কাজে এটা শুধুমাত্র একটা ঘোষণা না, এটার পিছনে আরও অনেক কাহিনী আছে। তো এখন আর্জেন্টিনার মানুষদেরকে, আর্জেন্টিনার
ফুটবল প্লেয়ারদেরকে বাংলাদেশের মানুষ যে কতটা ভালোবাসে জান পরাণ দিয়ে যা বলার মতো না। তো এই নিউজ যখন আজকে বাংলাদেশের পত্রপত্রিকায় সয়লাভ যে শেষ পর্যন্ত আর্জেন্টিনা, কোথায় আর্জেন্টিনা কোথায় ইরান, কোথায় আর্জেন্টিনা কোথায় ইরান? আরে ভাই, ইরান ওই হরমুজ যে স্ট্রেইট আছে, হরমুজ প্রণালী আছে, তো সেখানে একটা কাহিনী করছে। তো সেই তেলের কারণে সংকটে পড়ছে হলো পূর্ব এশিয়ার দেশগুলো, দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার যত দেশ আছে, ওই যে ভিয়েতনাম, লাওস, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, তারপরে মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান যারা আছে পূর্ব এশিয়ার দেশ, এরা এটার এফেক্ট পড়বে এই হরমুজের কারণে। তো এই হরমুজের কারণে তো আর্জেন্টিনার এফেক্ট পড়ার কথা না, কারণ আর্জেন্টিনার তেল এই হরমুজ দিয়ে আসে না। তো কি কারণে মাঝখান থেকে আর্জেন্টিনা আইআরজিসিকে এই সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিল, সেটা তারাই ভালো করতে পারবে, কারণ এটা তো স্টেট টু স্টেট, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। এখন তারাই এটা ভালো বলতে পারবে যে কি কি এটার কারণ ছিল। এখন বাংলাদেশের মানুষ যখন ঘুম থেকে ওইটা, এখন তো তারা লুঙ্গি পরে ঘুমিয়েছিল, কম বেশি তো আপনারা লুঙ্গি পরে ঘুমান। আমি কিন্তু লুঙ্গিরে খারাপ বলি না, বুঝছেন, লুঙ্গিরে খারাপ বলি না, কিন্তু লুঙ্গি পরে আপনারা ঘুমান আমি জানি, এবং লুঙ্গি নিচে আপনারা যে জাঙ্গা পরেন না, এও আমি জানি। তো যাই হোক, এই জাঙ্গা ছাড়া লুঙ্গি পরে আপনারা রাত্রে ঘুমাইছেন, ভালোই ঘুমাইছেন। ঘুমায় যখন সকাল থেকে বেলা উঠটা যখন ফেসবুকটা খুলছেন, ওপেন করছেন, আর তখন দেখছেন আপনার টাইম লাইনে এসে পড়ছে কে, ওই এই আর্জেন্টিনার এই নিউজ এসে পড়ছে। কি হয়েছে, আর্জেন্টিনা ইরানের যে এই আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়া বলেছে, গেছেনি আপনাদের মনোবল ভাঙ্গা। এখন আর্জেন্টিনার মানুষ, আর্জেন্টিনার ফুটবল প্লেয়ারকে যতটা না চোখের মণি মনে করে, যতটা নাকি ভালোবাসে, যতটা না আবেগ আছে আর্জেন্টিনার প্লেয়ারদের প্রতি, আর্জেন্টিনার মানুষের তার চাইতে কয়েক গুণ বেশি হলো বাংলাদেশের মানুষের আবেগ, ভালোবাসা, ইজ্জত, বুঝছেন, এই আর্জেন্টিনার প্লেয়ারদের প্রতি। এই মার্টিনেজ, এই মেসি, বুঝছেন, এদের নামে বাংলাদেশের লাইন ধরে পোলাপান জান দেওয়ার জন্য প্রস্তুত, এবং বাংলাদেশের যত ইয়াং মেয়েরা আছে তাদের যৌবন দেওয়ার জন্য প্রস্তুত। কি বাড়াই বললাম? সিরিয়াস, বাংলাদেশে মেয়েরা যৌবন দিবেন মেসি আর মার্টিনেজের জন্য? কি মনে হয় দিবি? মনে হয় এর কারণ হলো ওই খেলাধুলার সময় যখন ওই আর্জেন্টিনার খেলা যে পরিমাণ লাফালাফি করে বাংলাদেশের মেয়েরা, বুঝছেন, দিবেই মনে ওই জীবন টোবন, কি সমস্যা একটু জীবন টোবন দিলে। তো যাই হোক, এই হলো অবস্থা। তো বাংলাদেশের পোলাপানগুলো মরার জন্য প্রস্তুত, আর বাংলাদেশের মেয়ের হলো যৌবন দেওয়ার প্রস্তুত এই আর্জেন্টিনার। এখন এই আর্জেন্টিনায় দেশটাই যদি, এবং আর্জেন্টিনার সরকার যদি এই ইরানের আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে, তো যার ফলে বাংলাদেশের মানুষের কি ইসেরও, মানে বাংলাদেশের মানুষের যে মানসিক অবস্থা এখন বর্তমানে আমার আর বলে মানে বোঝানোর ভাষা নেই, কি আর বলবো আমি, বুঝছেন। আমি আপনাদেরকে কি বলে সান্ত্বনা দেবো আমি জানি না, তবে নিউজটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। ওই যে দেখেন, ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে